ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আজকে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে তোমার সাথে আমি আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা আজকে ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ক্লাস শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা আমার দিকে লক্ষ্য করো। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রিপন চাকমা, সহকারী শিক্ষক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে বাংলা বিষয়ে গদ্য থেকে তোমার সাথে আমি আলোচনা করব। তো তার আগে তোমরা লক্ষ্য করো যে ছবিগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু র্যালি, মেলার অনুষ্ঠানের ছবি, মঙ্গল শোভাযাত্রার ছবি, আর এখানে পান্থাভাতের দৃশ্য। তো এগুলো আমাদের আবহমান বাংলার সংস্কৃতির ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এই ছবিগুলোর সাথে আমাদের পরিচিতি আছে না? আমরা এমন সময় আমাদের দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আবার দেখতে পাচ্ছি এখানে এক ভদ্রমহিলা তার মুখে রঙের তুলিতে আলপনা আঁকছেন, হাতের নানা রঙের চুড়ি পরানো। তো এগুলো আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখে থাকি। তো এই বিষয়গুলো আরও আমাদের একটা ভিডিওর মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে আমাদের আরও কী হবে, সহজ হবে বলে আমি মনে করি। তো তাহলে আমরা ক্লাসের ফাঁকে একটা ভিডিও দেখি। হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই মুমুষুরে দাউড়ায়, তাপসনী শাশুবাই মুমুষুরে দাউড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ভিডিও দেখলাম। তাহলে এই গানটির মাধ্যমে আমাদের কোন দিনের কথা মনে পড়ে দেয় বলতে পারো তোমরা? কিসের স্মৃতি, কিসের কথা আমাদের মনে করে দেয়? নিশ্চয়ই পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের কথা। তাহলে আজকের পাঠ হচ্ছে বাংলা নববর্ষ। লিখেছেন শামসুজ্জামান খান। আমরা এই পাঠে প্রথম অনুচ্ছেদ থেকে সপ্তম অনুচ্ছেদ পর্যন্ত আজকে আমরা পড়ব। এই পাঠের শিকনফল হচ্ছে, শিক্ষার্থীরা লেখক শামসুজ্জামান খানের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে, নতুন শব্দ অর্থের বাক্য প্রয়োগ করতে পারবে, বাংলার সংস্কৃতি, লোকসংস্কৃতি ও শিল্প সাহিত্যের সাধারণ পরিচয় দিতে পারবে এবং নববর্ষ সম্পর্কে ধারণা ব্যক্ত করতে পারবে। তো এটা গেল আমাদের আজকের পাঠের শিকনফল। এ পর্যায়ে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। লেখক হচ্ছেন শামসুজ্জামান খান। তিনি
1940 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তোমরা বোর্ডে লক্ষ্য করো, তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তারপরে তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে ছিলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। তিনি আবার 2009 সালে মে মাসে বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করেন। শামসুজ্জামান খান একাধারে লেখক, গবেষক, ফোকলোরবিদ হিসেবেও দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছেন। তার প্রবন্ধ গ্রন্থগুলো হলো নানা প্রসঙ্গ, গণসঙ্গীত, মাটি থেকে মহীরুহ। তিনি 21 পদক সহ একাধিক পুরস্কার লাভ করেন। তো এই গেল কবি পরিচিতি, লেখকের পরিচিতি। তিনি এখনো বেঁচে আছেন। আমরা এর পরবর্তী ধাপে যাচ্ছি, সেটা হচ্ছে একক কাজ। একক কাজের মধ্যে তোমরা লেখক শামসুজ্জামান খানের সম্পর্কে 5টি বাক্য লিখতে পারবে? তাহলে আমরা যদি লিখি যে লেখক শামসুজ্জামান খান 1940 খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি বিভিন্ন একাডেমি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘরে মহাপরিচালক হিসেবেও চাকরিতে যোগদান করেন। তিনি একাধারে লেখক, গবেষক এবং ফোকলোরবিদ। দেশে বিদেশে তার অনেক খ্যাতি আছে। এই সম্পর্কে তার সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে আমরা যদি আজকের পাঠের আদর্শ পাঠের মধ্যে যাই, অর্থাৎ দাড়ি, কমা, সেন্টেন্স ঠিক জায়গায় যদি পড়ি, তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। শিক্ষার্থীরা তোমরা বই খুলো, বাংলা নববর্ষ, শামসুজ্জামান খান। আমি কিছু পড়ছি, তোমরা লক্ষ্য করবে। বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ। পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষ সকল দেশের, সকল জাতিরই আনন্দ উৎসবের দিন। শুধু আনন্দ উচ্ছ্বাসই নয়, সকল মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। আমরাও সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি। একে অন্যকে বলি শুভ নববর্ষ। বাংলা নববর্ষ এখন আমাদের জাতীয় উৎসব। প্রতি বছরই এই উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে উঠছে। বাংলাদেশে যে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসায় এই উৎসব উদযাপিত হয়, তার কারণ পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এই উৎসব পালন করতে দেওয়া হয়নি। বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। সেই বক্তব্য ছিল বাঙালির সংস্কৃতির উপর এক চরম আঘাত। বাঙালি তার সংস্কৃতির উপর এই আঘাত সহ্য করেনি। তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল বাঙালির এই উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে। কিন্তু সেই দাবি অগ্রাহ্য হয়েছে। ফলে পূর্ব বাংলার বাঙালি ফুঁসে উঠেছে, সোচ্চার হয়ে উঠেছে প্রতিবাদে। এভাবেই পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায় বাংলা নববর্ষ এবং তার উদযাপনের আয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠের মধ্যে কিছু নতুন শব্দ পেয়েছি, সেগুলো আজকের
আমরা জেনে নেব ছায়ানট। ছায়ানটটা কি আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। আর ছায়ানটের অর্থ হচ্ছে বাঙালি সংস্কৃতি চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মঙ্গল শোভাযাত্রা কি ছবিতে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রার দৃশ্য। এর অর্থ হচ্ছে মানুষের মঙ্গল কামনা করে যে মিছিল করা হয়। আবহমান, আবহমান শব্দের অর্থ কি? যা আগে ছিল এখনো আছে। তারপরে পুণ্যা, পুণ্যা হচ্ছে পুণ্যের জন্য আয়োজিত অনুষ্ঠান। হালকাতা, হালকাটা কি? পয়লা বৈশাখে আয়োজিত অনুষ্ঠান বিশেষ। কবিগান, কবিগান অর্থ হচ্ছে বাংলা গানের বিশেষ ধারা। এই গেল আমাদের নতুন শব্দ আমরা যেগুলো পেয়েছি। এবার আমরা দেখি আমাদের পাঠের সাথে যে ছবির কিছুটা মিল রয়েছে। আমি পড়ে যাচ্ছি, তোমরা দেখো। বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ। পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ উৎসব। নববর্ষ সকল দেশের সকল জাতিরই আনন্দ উৎসবের দিন। শুধু আনন্দ উচ্ছ্বাসই না, সকল মানুষের জন্য কল্যাণ কামনার দিনও। আমরাও সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উদযাপন করি। একে অন্যকে বলি শুভ নববর্ষ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। প্রতি বছরই এই উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে উঠেছে। বাংলাদেশে যে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসায় এই উৎসব উদযাপিত হয় তার কারণ পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এই উৎসব পালন করতে দেওয়া হয়নি। বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। 1954 সালে যুক্তফ্রন্টের সরকারের মুখ্যমন্ত্রী ও বাঙালিদের জনপ্রিয় নেতা শেরে বাংলা AKM ফজলুল হক এর সরকার বাংলা নববর্ষের ছুটি ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেটা ছিল বাঙালির এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন, কিন্তু সেই বিজয় স্থায়ী হয়নি। সরকারিভাবে আর নববর্ষ উদযাপিত হয়নি পাকিস্তান আমলে, কিন্তু বেসরকারিভাবে উদযাপিত হয়েছে প্রবল আগ্রহ ও গভীরতর উৎসাহ উদ্দীপনায়। এর মধ্যে সবচেয়ে সুসংগঠিত ও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট 1961 খ্রিস্টাব্দে 1967 সাল থেকে রমনার আকরমূলে ছায়ানট নববর্ষের যে উৎসব শুরু করে স্থানীয় বাংলাদেশের রাষ্ট্রীয় বাধাহীন পরিবেশে এখন তা জনগণের বিপুল আগ্রহ ও উদ্দীপনাময় অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছি আমরা ছবিতে এখানে আমাদের যে অনুষ্ঠান ছায়ানটের যে অনুষ্ঠান সেগুলো চলছে। তো এগুলো এই দৃশ্যের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সরকারিভাবেও আমরা এখন পালন করছি। তো এখন জোড়ায় কাজের মধ্যে যদি আমরা যাই, শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে প্রশ্নটা লিখো। বাংলা নববর্ষকে আমাদের প্রধান জাতীয় উৎসব বলা হয় কেন? ব্যাখ্যা করো। আমি আবার বলছি, বাংলা নববর্ষকে আমাদের প্রধান জাতীয় উৎসব বলা হয় কেন? ব্যাখ্যা করো। এই বিষয়টার উপর তোমরা লিখো বা ভাষায় লিখবে। তবে এর উত্তর আমি তোমাদের বলছি যে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এবং বিভিন্ন উদ্যোগ আয়োজনের মাধ্যমে পালিত হয় বিধায় বাংলা নববর্ষকে আমাদের জাতীয় উৎসব বলা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে বাংলা নববর্ষ এবং তা উদযাপনের আয়োজন। এই দিন জাতীয় ছুটির দিন। নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতিকে ধারণ করে আছে বলে বাংলা নববর্ষকে আমাদের প্রধান জাতীয় উৎসব বলা হয়। রাজধানী ঢাকার নববর্ষের উৎসবের দিন দ্বিতীয় প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। আবহমান বাঙালিত্বের পরিচয় এবং সমকালীন সমাজ রাজনীতির সমালোচনাও থাকে।
বাংলা সনের ইতিহাস এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি, তবে অধিকাংশ ইতিহাস এবং পণ্ডিতরা মনে করেন মুঘল সম্রাট আকবর চান্দ্রহিজড়ি সনের সঙ্গে ভারতবর্ষের ষোড়শ সনের সমন্বয় সাধন করে 1556 বা 992 হিজরিতে বাংলা সন চালু করেন। তাহলে আমরা এখানে সম্রাট আকবরের কথা পাচ্ছি। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদারেরা চালু করেন পূর্ণা অনুষ্ঠান। পয়লা বৈশাখে প্রজারা নবাব বা জমিদারের বাড়িতে আমন্ত্রিত হতেন, তাদের মিষ্টি মুখও করানো হতো। তবে তার মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায়। মুর্শিদাবাদের নবাবেরা এই অনুষ্ঠান করতেন, বাংলায় জমিদারেরাও করতেন এই অনুষ্ঠান। জমিদারি উঠে যাওয়ায় এই অনুষ্ঠান এখন লুপ্ত হয়েছে। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালখাতা। এই অনুষ্ঠানটি করতেন ব্যবসায়ীরা। পয়লা বৈশাখের হালখাতা অনুষ্ঠানে তারা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিতেন। হালখাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাটা, লাল, নীল, সবুজ, বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন, যেমন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা যদি দলীয় কাজের মধ্যে যাই, যে অনুচ্ছেদ রচনা করতে বলি বা টিকা হিসেবে যদি আমরা লিখতে বলি, আমরা 3-4টা সারিতে আমরা ভাগ করতে পারি। এই প্রথম সারিতে যদি ক দল ধরি, দ্বিতীয় সারিকে যদি আমরা খ দল ধরি, তৃতীয় সারি তোমরা যারা আছো তাদেরকে গ দল ধরি, এবং চতুর্থ সারি যেটা আছে সেটাকে যদি আমরা ঘ দল ধরি, তাহলে আমরা যদি ভাগ করে নিয়ে ক দলকে আমরা পূর্ণা সম্পর্কে লিখতে বলছি, খ দলকে হালখাতা সম্পর্কে তোমরা লিখবে, গ দল মঙ্গল শোভাযাত্রা কী সে সম্পর্কে লিখবে, এবং ঘ দল ছায়ানট সম্পর্কে লিখবে। ঠিক আছে? এগুলো এখন না লিখলেও যখন আমাদের ক্লাস স্কুল চলবে তখন তোমরা আমাকে দেখাবে। এই পর্যায়ে আমরা মূল্যায়নে যাচ্ছি। মূল্যায়ন করতে গিয়ে আমরা যদি কয়েকটি নৈবেদিক প্রশ্ন দেখি, তাহলে এখানে শামসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন? এখানে অপশনের মধ্যে আমরা পেয়েছি 1940 সালে। সেটা আমরা তার লেখক পরিচিতির সময় আমরা পেয়েছিলাম। বাংলা সন চালু করা হয় কোন সালে? তোমার নিশ্চয়ই মনে আছে। কত সালে হবে? তাহলে আমরা পেয়েছি 1556 সালে। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান কোনটি? আমরা এখানে 4টা অপশান আছে, মানে বৈশাখী মেলা, শোভাযাত্রা, হালখাতা। তাহলে আমরা উত্তরটা দেখি কি হতে পারে। সেটা হচ্ছে হালখাতা। আমরা আরও দেখি যে নববর্ষের উৎসব উদযাপন করার কারণটা কি? এটা কি আনন্দের জন্য, শান্তি সমৃদ্ধির জন্য, না কল্যাণের প্রত্যাশায়? নিচের কোনটি সঠিক? এখানে ক, খ, গ, ঘ। তাহলে আমরা কোনটাকে সঠিক বলে মনে করতে পারি? তোমরা শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতেছ, তাহলে নিশ্চয়ই আমরা জানি যে ঘ মানে 1, 2 ও 3, এই 3টা উত্তর সঠিক। তো এ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে চলের মধ্যে আমরা যদি দেখতে পাচ্ছি এখানে তোমরা বাড়ির কাজ লিখবে। বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা আমি তোমাদেরকে বলছি যে নববর্ষ উদযাপনের সাথে স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক নিয়ে 10টি বাক্য লিখবে। কি বললাম? নববর্ষ উদযাপনের সাথে স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক নিয়ে 10টি বাক্য লিখে আনবে। এটা তোমরা যখন বিদ্যালয় খুলবে তখন তোমরা এটা লিখে নিয়ে আসবা। তো সবার শেষে আমি আজকের যে অনলাইন ক্লাসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান করোনা ভাইরাস কোভিড-19 কারণে আমরা ঘরে অবস্থান করছি। আমরা ঘরে অবস্থান করার সময় প্রায় সময় সাবান দিয়ে হাত ধুবো, আর বাইরে কোথাও বেরোতে হলে আমরা মাস্ক পরব, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলব।
তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।